দেখছেন, তা 20 বছর আগে এমন ছিল না। আমার বাবা জনার্দন কৃষ্ণা, তার ছিল 2 বউ। বড় বউ মানে আমার বড় মা রূপমতি, তার কোনো বাচ্চা কাচ্চা ছিল না। দীর্ঘ 12 বছর সংসার করার পর যখন আমার বড় মার কোনো সন্তান হলো না, তখন আমার বাবা আমার মাকে বিয়ে করে। আমার মা আর বড় মার মধ্যে সম্পর্ক একদম বোনের মতো ছিল। দুজন দুজনকে কখনো সতীনের চোখে দেখতই না। বিয়ের 2 বছর পর আমার জন্ম হয়। বড় মা আমাকে অনেক আদর করত, একদম নিজের সন্তানের মতো করে। এভাবে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। দীর্ঘ প্রায় কয়েক বছর পর আমার বয়স যখন 6 কি 7 বছর হবে, তখন আমরা জানতে পারি আমার বড় মা সন্তান সম্ভবা। দীর্ঘ প্রায় 20 বছর অপেক্ষা করার পর বড় মার মনের আশা পূরণ হতে চলেছে। বাড়িতে সবাই খুবই খুশি ছিল। দিন যেতে লাগলো। একদিন বড় মার হঠাৎ করেই প্রসব বেদনা শুরু হলো। এরপর শোনা গেল ফুটফুটে এক বাচ্চার কান্নার আওয়াজ। পিসি, বলো না আমার কি বাচ্চা হয়েছে? আমার ছেলে বাচ্চা হয়েছে, তাই না? কি গো, কিছু বলছো না কেন? বলো আমার কি বাচ্চা হয়েছে? রূপমতি, তোমার কন্যা সন্তান হয়েছে। না না, এ হতে পারে না। পিসিমা, তুমি দয়া করে বাইরে কাউকে জানিও না যে আমার কন্যা সন্তান হয়েছে। বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। কিন্তু রূপমতি, এটা আমাদের সমাজ বিরোধী কাজ। আমি এমন কাজ করতে পারবো না। নাও, শেষবারের মতো তোমার বাচ্চাকে কোলে নাও। মারে, আমি তোকে কিছুতেই মরতে দেব না। আমার নিজের জীবন দিয়ে হলেও আমি তোকে রক্ষা করব। আসলে তখনকার সময়ে আমাদের সমাজে একটি জঘন্য কুপ্রথা প্রচলিত ছিল। তখনকার নিয়ম অনুযায়ী কন্যা সন্তানকে অভিশাপ মনে করা হতো। যদি কারো পরিবারে কন্যা সন্তান জন্ম হয়, তাহলে নিয়ম অনুযায়ী সে সন্তানকে এই কুয়োর মধ্যে হত্যা করা হতো। সকাল হলেই বড় মার ছোট্ট শিশুটি নিজের প্রাণ হারাবে, এটা ভেবে আমারও তখন ভীষণ খারাপ লাগছিল। কিন্তু আমি তো তখন অনেক ছোট, কিছু ভালো মন্দ বোঝারও আমার ক্ষমতা ছিল। নিয়ম অনুযায়ী পরের দিন সকালে বড় মার কাছ থেকে তার নবজাত শিশুটাকে নিয়ে গ্রামের এক মুরল চলে গেল কুয়োর কাছে। বড় মা কাঁদতে কাঁদতে মুরলের পায়ে ধরল। মোড়ল মশাই, আমার বাচ্চাটাকে ছেড়ে দিন। আমি ওকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। একটু দয়া করুন মোড়ল মশাই। কিন্তু পাষাণের হৃদয়ের মুরল বড় মার কোনো কথা না শুনে বাচ্চাটিকে কুয়োর মধ্যে ফেলে দিল। তখন যেন চারিদিকে একদম নিস্তব্ধ হয়ে গেল। বড় মা তখন মাটি থেকে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, এর শাস্তি তোমাদের সকলকে পেতে হবে। এই বলে বড় মা কুয়োর মধ্যে লাফ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। চারদিকে শোকের ছায়া। আমি সেদিনের কথা কখনোই ভুলতে পারবো না। এরপর থেকে শুরু হলো মৃত্যুর খেলা। বড় মার আত্মা প্রতি রাতে এক এক করে গ্রামের সব ছেলে বাচ্চাদের মারতে শুরু করলো। এই নিয়ে চারদিকে সবাই সমালোচনা করতে লাগলো। সেদিন রাতে বড় মার আত্মা আমার কাছে এসে বলল, গণেশ বাবা, আয়, আমার সাথে আয়। তোকে ছাড়া আমার একা একা ভালো লাগে না। আমি বড় মার কথা শুনে বড় মার পিছন পিছন কুয়ার দিকে যেতে লাগলাম। আমি কখন যে নিজের অজান্তে কুয়ার উপরে উঠে পড়েছিলাম সেটা আমি নিজেও জানি না। আমি যেই কুয়ার মধ্যে লাফ দিতে যাব, ঠিক তখনই আমার বাবা এসে আমার হাত টেনে ধরে। গণেশ বাবা, কি করছো তুমি? বাবা, বড় মা, আমি তো বড় মার কাছে যাব। তোমার বড় মা তো মারা গিয়েছে বাবা, আর তুমি এত রাতে এখানে কি করছো? বাবা যখন আমাকে এসব বলছিল, ঠিক তখন বড় মা সেখানে চলে আসে। জনার্দন, গণেশকে ছেড়ে দাও। ওকে আমি আমার সাথে নিয়ে যাব। রূপমতি, তুমি এসব কি বলছো? নিজের চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু কিভাবে দেখবো আমি? ততক্ষণে সেখানে প্রায় গ্রামের সব মানুষ চলে এসেছিল। বাবার কথা শুনে বড় মা বলে উঠল, ও, তাহলে আমার মেয়ের মৃত্যু তুমি কিভাবে দেখেছিলে? সে কি তোমার সন্তান ছিল না? নিজের চোখের সামনে আমি আমার নিজের সন্তানের মৃত্যু কিভাবে সহ্য করেছি। ছেলে সন্তান হলে সন্তান, আর মেয়ে হলে কি সন্তান নয়? তোমরা তো নিজেরাও কোনো মায়ের পেট থেকে জন্ম নিয়েছো। তখন কি তোমার মাকে অভিশপ্ত মনে হয়নি?
আমি এই গ্রামে আর কোনো ছেলে বাচ্চাকে বাঁচতে দেব না। এটাই হবে আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ। বড় মার কথা শুনে সকলে নিজের ভুল বুঝতে পেরে যায় যে তারা এতদিন কত নিরপরাধ বাচ্চার জীবন নিয়েছে। রূপমতি, আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে এই গ্রামে আর কোনো কন্যা সন্তান মরতে দেব না। আমরা এমন অপরাধ আর কখনোই করব না। তা আমি চলে যাচ্ছি, তবে আজ এক্ষুনি এই কুয়োর মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দিতে হবে। আর কখনো যদি কুয়োর মুখ খোলা হয় তাহলে আমি আবার ফিরে আসব, আর তখন কেউ আমাকে আটকাতে পারবে না।